সবাই শোন, আমাদের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আরিফ দোস্তের নাই। বেচারা সারা জীবন মনে হয় এইরকমই থাকবে হিজড়া হয়ে। হয় মনে হয়। শালারা দেখ আমি কি করি, তোদের গার্লফ্রেন্ডদের ফোন দিয়ে কি বলি। দোস্ত না রে, এবারের মতো মাফ করে দে, আর হবে না। ওকে, মনে থাকে যেন। সে সময় আম্মুর ফোন আসলো। আমি ফোন বের করে বললাম, হ্যাঁ আম্মু বলো। তুই কোথায় আছিস? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এখন আর আড্ডা দিতে হবে না, বাসায় আয়, দরকার আছে। আচ্ছা, বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। তোর তো পরীক্ষা শেষ, আর তোর আব্বু অনেক দিন পর ছুটি পেয়েছে, তাই ভাবলাম তোর খালার বাড়ি থেকে ঘুরে আসব। কি বলিস? আমার যে কি আনন্দ হচ্ছে, খালার বাড়ি যাব। আপনারা ভাবছেন খালার বাড়ির কথা শুনে এত আনন্দ হচ্ছে কেন? কারণ সেখানে গেলে আমার খালাতো বোন রুবির সাথে দেখা হবে। কারণ ওকে আমি ছোট্ট থেকেই পছন্দ করি। আচ্ছা আচ্ছা, কবে যাব আমরা? কালকেই সকালে তাড়াতাড়ি উঠিস। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে সবাই উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু কে জানতো এই বের হওয়াই হবে আমার মা বাবার সাথে শেষ বের হওয়া। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। আমি গাড়ির পেছনের সিটে থাকায় কোনো মতে বেঁচে যাই, কিন্তু আমার মা বাবা আর বাঁচলো না। মা বাবা চলে যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়ি। তখন খালা খালু তাদের বাড়ি নিয়ে গেল এবং ওখানে থেকেই বড় হই। খালা আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতো, কিন্তু রুবি যাকে আমি ভালোবাসি সে ছিল খুবই অহংকারী। সে আমাকে পছন্দ করতো না, বলতে গেলে আমাকে দেখতেই পায় না। আমাকে অনেক অবহেলা করে, কলেজে যেয়েও আমার সাথে খারাপ ব্যবহার করে। এভাবে দিন পার করতে লাগলাম। এখন আমি ভার্সিটিতে পড়ি। একদিন আমাকে একটা লাভ লেটার দিয়ে বলল ওই মেয়েটাকে দিতে। আমার আবার ওই মেয়েটার সাথে ভালো সম্পর্ক ছিল, তাই লাভ লেটারটা নিয়ে আমি ওই মেয়েকে ডাক দিয়ে চিঠিটা ওর হাতে দিলাম। সে সময় রুবি পাশ দিয়ে যাচ্ছিল। এসব দেখে মেয়েটার হাত থেকে চিঠিটা নিয়ে তোর সাহস কি করে হয় ওই মেয়েকে প্রেমপত্র দেওয়ার? আমি ইচ্ছে করে দেইনি। তোকে আর কিচ্ছু বলতে হবে না। তোদের মতো কিছু ছেলেদের জন্যই আজকে মেয়েরা সমাজে অবহেলিত। কয়েকদিন ইউনিভার্সিটিতে এসেই মেয়েদের প্রেমপত্র দেওয়া শুরু। জানি না সামনে আর কি করবি, তোকে দেখে তো মনে হয় একদম নিষ্পাপ বাচ্চা, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি তা তোকে দেখে কেউই বুঝতে পারবে না। আর শোন, আর কখনো কোনো মেয়ের সাথে এই রকম করবি না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, অনেক ছাত্র ছাত্রী দাঁড়িয়ে আমাকে দেখছে। কোনো কিছু না করেও এইভাবে সবার সামনে অপমানিত হলাম। অবশ্য রুবির কাছ থেকে অপমানিত হওয়া আমার কাছে নতুন কিছু নয়। সেই ওর বাড়িতে আসার পর থেকেই অপমানিত হয়ে আসছি, বাবা মা মারা যাওয়ার পর থেকে। সরি বন্ধু, আমার জন্য তোর এমনটা হলো। আর এসব কিছু মনে করিনি। চল, কলেজ থেকে বের হয়ে আসলাম আর ভাবতে লাগলাম রুবি কেন আমার সাথে এরকম আচরণ করে। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই ভার্সিটিতে যেতে একটু দেরি হলো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? সরি স্যার, আর হবে না। আচ্ছা যাও। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রুবি আমি এক ক্লাসেই পড়ি, কিন্তু ও আমার সাথে কথা বলে না। মনে হয় চিনিই না আমাকে। বাসায় আসতে আসতে 2টা বেজে গেল। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে ঘুমাতে গেলাম। বিকেলে বাহির থেকে ঘুরে এসে পড়তে বসলাম। 10টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘটনা ঘটলো সকালে। আরিফ শোন, তোরা এখন অনেক বড় হয়ে গেছিস। আমি আর তোর খালু চাই তোকে রুবির সাথে বিয়ে দিতে। তোর কোনো আপত্তি আছে? আমি ভাবলাম সকালে আজ কার মুখ দেখে উঠেছিলাম যে খালা নিজে এসে বিয়ের কথা বলছে। আমি যেহেতু রুবিকে পছন্দ করি প্লাস ভালোবাসি, তাই আর না করলাম না। ভাবলাম রুবি ঠিক একদিন আমাকে ভালোবাসবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রুবি কি এই বিয়েতে রাজি হবে? সেটা তুই আমাদের উপর ছেড়ে দে। তারপর খালাম্মা চলে গেল। আমি জানতাম রুবি এই বিয়ে মানতে চাইবে না, কিন্তু খালা খালুর জোড়াজুড়িতে হ্যাঁ বলে দিয়েছে। দেখতে দেখতে আমাদের বিয়েটাও ভালোভাবে হয়ে গেল। আমি এখন যাচ্ছি বাসর ঘরে। ঘরে গিয়ে দেখলাম রুবি খাটের উপর বসে আছে। আমি কিছুটা সাহস নিয়ে গেলাম তার কাছে। যেই খাটে বসলাম আর রুবি বলতে শুরু করলো, ওই ছোট লোকের বাচ্চা, আমার কাছে একদম আসবি না, এখান থেকে চলে যা। রুবি, আমরা তো এখন স্বামী স্ত্রী। আমি তোকে স্বামী হিসেবে মানি না। আর তুই কি ভাবলি তোর মতো ছোট লোককে আমি বিয়ে করতে রাজি হব? বাবা মায়ের জোড়াজুড়িতে এ বিয়ে করেছি। রুবি, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে মেনে নাও। দেখো আমি তোমাকে অনেক সুখেই রাখবো।
তোর মতো ছোট লোককে আমি ভালোবাসবো কোনো প্রশ্নই আসে না। আর তুই কোনো দিন আমার কাছে স্বামীর অধিকার খাটাতে আসবি না। এই কথাগুলো মা বাবা যেন জানতে না পারে। যা, মেঝেতে গিয়ে শুয়ে পড়। আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। আমি জানতাম রুবি আমাকে মানবে না, কিন্তু কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে এই আশা নিয়েই থাকা। কিন্তু আমার ধারণা ভুল। দিন যাচ্ছে আর রুবি আমার প্রতি আরো খারাপ ব্যবহার করছে। রুবি কাপড় চেঞ্জ করছিল, আমি জানতাম না। হুট করে রুমে ঢুকতেই, এই কুত্তার বাচ্চা, রুমে আসতে গেলে নক করে আসতে বলছি না? না মানে আপনাকে খাওয়ার জন্য ডাকছে। এদিকে আয়। আমি ওর একটু কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই রুবি আমাকে ঠাস ঠাস করে 2 গালে 2টো থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরে মারলো, তাই ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। আর আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভীষণ ব্যথা করছে। এরপর যদি রুমে আসিস তাহলে নক করে আসবি, যত সব ছোট লোক। এখন যা, আমি আসতেছি। আমি কিছু বললাম না। এটা আমার সাথে শুধু আজকে ঘটছে না, প্রতিদিনই আমার সাথে এরকম করে রুবি। ঠোঁটে ভীষণ ব্যথা করছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে চাচ্ছি, কিন্তু হাত লাগাতে পারছি না। ভীষণ ব্যথা করছে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি রুবি খাওয়ার টেবিলে বসে আছে। আমিও গেলাম। আরিফ, এদিকে আসো। জি খালু, বলেন। দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা একসাথে খাবো। আমি রুবির দিকে তাকালাম। ও আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, এখনো দাঁড়িয়ে আছে। কি হয়েছে আরিফ? তোকে বসতে বললো না? আসলে খালা আমাকে তুই করেই বলে। আমাকে নিজের ছেলের মতো ভাবেন। আমি এখনো দাঁড়িয়ে আছি আর রুবির দিকে চেয়ে আছি। রুবি শুধু রাগে। আরিফ, তোমাকে আমি বসতে বলছি। তুমি দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছ। খালু, বসছি। আমি যখন বসতে যাব তখনই রুবি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলতে লাগলো, এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। তোমাদের মন চাইলে তোমরা খাও। কিসের ছোট লোক? ভুলে যাস না রবি, আরিফ কিন্তু তোর স্বামী। কিসের স্বামী? আমি মানি না। এই বলে রুবি না খেয়ে চলে গেল। খালা খালু দুইজন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, খালু আমি কিছু মনে করিনি রুবির কথায়। একদিন সব ঠিক হবে ইনশাল্লাহ। তাই যেন হয় বাবা। আয়, তোকে আমি নিজ হাতে খাইয়ে দিই। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। এরপর রুমে আসলাম। রুমে এসে দেখি রুবি খাটে শুয়ে আছে। আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। আজকে যদি ওরা বেঁচে থাকতো তাহলে আর আমাকে এইরকম দিনগুলো দেখতে হতো না। আব্বু আম্মুর জন্য খুব খারাপ লাগছে, চোখে পানি চলে আসছে। তবে খালা খালুর মাঝে আমি আমার মা বাবাকেই দেখি। তারা আমাকে অনেক ভালোবাসে। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারদিকে হালকা হালকা আলো ফোঁটা শুরু করেছে। এরপর নামাজ পড়ে মোনাজাত করতে লাগলাম আব্বু আম্মুর জন্য। এক পর্যায়ে মনে পড়ে ছোটবেলার কথা। আব্বুকে ঘোড়া বানিয়ে তার পিঠে চড়া, আব্বুর সাথে স্কুলে যাওয়া। কান্না চলে এসেছে। বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা করে চলে গেছো? তোমাদের সাথে নিলে না কেন? কেন রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়? কেন হলো আমার সাথে এইরকম? কেন আমাকে অবহেলা করে? কেন? কথাগুলো বলতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় খালা আমাকে তাদের রুম থেকে ডাক দিলেন। রুমে গিয়ে দেখি খালা নামাজের বিছানায় বসে আছেন। আমি গিয়ে খালার পাশে বসলাম। আমার মাথায় হাত রাখলেন। রুবি তোকে খুব কষ্ট দেয়, তাই না রে? মুচকি হেসে বললাম, ও এমন কিছু না খালা। ভালোবাসার মানুষটাই তো কষ্ট দেয়, অন্য কেউ তো আর দেয় না। আমি সব বুঝি রে বাবা। তোর জন্য আমার খুব কষ্ট হয়। মেয়েটা কেন তোর সাথে এমন করে কিছু বুঝি না। কষ্ট এখন আর হয় না খালা। কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গেছি। দেখিস, রুবি একদিন তোকে ঠিক ভালোবাসবে। হুম। আচ্ছা, তুই এখন রুমে যা। আর শোন, রুবিকে ডেকে তুল, আমি নাস্তা তৈরি করতেছি। আচ্ছা খালা। এরপর রুবিকে ডাক দেইনি, কারণ ওকে ডিস্টার্ব করলে আবার আমার কপালে খারাপই আছে। ভালোবাসি তাই ওকে কিছু বলতেও পারি না। রুবিকে না দেখে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি রুবি নিচে নাই। খালা, রুবি কই? কেন? তোকে না বললাম ওকে ঘুম থেকে ডেকে তুলতে? ওহ খালা, ভুলে গেছি। আচ্ছা, গিয়ে নিয়ে আয়। এরপর আমি রুবিকে ডাকতে চলে গেলাম। এরপর ডাক দিলাম কিন্তু কোনো উত্তর দিল না।
আবার ডাক দিলাম। এরপর ওপার থেকে রুবি বলল, কি হয়েছে? সকালবেলা এত চিল্লাচিল্লি করস কেন? আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসতে। কলেজে যেতে হবে, পরে কিন্তু দেরি হয়ে যাবে। যা তো তুই, আমি আসতেছি। আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে চলে আসলাম। নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপর রুবি নিচে আসতে লাগলো। আজকে খুব সুন্দর লাগছে। গোলাপি রঙের একটা ড্রেস, কানের ফুল, চুড়ি, হার, হালকা লিপস্টিক, সব মিলিয়ে জাস্ট অসাম লাগছে। আমি হাঁ করে তাকিয়ে থাকা দেখে রুবি আমাকে বলল, কুত্তার মতো এইভাবে তাকিয়ে আছিস কেন, শুয়োরের বাচ্চা? আমার হাঁ করে তাকিয়ে থাকা দেখে রুবি আমাকে বলল, আদিক্ষেতা না করে গাড়ি বের কর, কলেজে যাব। রুবির কথাটি সোজা গিয়ে আমার বুকে লাগলো। কি এক কপাল নিয়ে পৃথিবীতে এসেছি। নিজের বউয়ের দিকে তাকালেও গাল গাল শুনতে হয়। ওই সময় শুধু চোখে পানি ছলছল করছে। আদিক্ষেতা না করে গাড়ি বের কর, কলেজে যাব। আমি আর কিছু না বলে গাড়ি বের করে রুবির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রুবি আসলো। এরপর আমরা কলেজে চলে আসলাম। যদি কোথাও যাস বা কারোর সাথে কথা বলিস, তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। আমি শুধু মাথা নাড়ালাম। আমি শুধু খেয়াল করলাম ওর বান্ধবী ওকে বলতে লাগলো, রুবি, তুই সবসময় আরিফের সাথে এরকম করিস কেন? ছেলেটা কত স্মার্ট আর খুব ভালো, তাহলে কেন সবসময় অবহেলা করিস, কেন খারাপ আচরণ করিস? আর বড় কথা, ও এখন তোর স্বামী, তবু কেন সবসময় খারাপ ব্যবহার করিস? কিসের স্বামী? হ্যাঁ, আর তোকে আমি বলে রাখলাম, কোনো দিনও আমাকে কিছু শেখাতে আসিস না। আর এত যদি দরদ হয় তাহলে তুই ওই ছোট লোকটাকে বিয়ে করে নে, তাহলে আমিও উদ্ধার হব। আমিও তো চাই, কিন্তু জানি ও তোকে ভালোবাসে। আমি হাজার চাইলেও আমার হবে না, জানি। ওইটা আমি ভালোভাবেই জানি। আরিফ আমাকে ভালোবাসে, তুই কিভাবে জানিস? তোকে যদি ভালো না বাসতো তাহলে তোর এত অবহেলা সহ্য করতো না, তোর এত খারাপ আচরণ মুখ বুজে সহ্য করতো না। আফসোস, আরিফের মতন কেউই আমার জীবনে এলো না। ভালোবাসা না ছাই, ছোট লোকের আবার ভালোবাসা। এই বলে ওরা ক্লাসে চলে আসতে লাগলো। তাই আমি তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলাম। রুবির কথাগুলোতে খুব কষ্ট পেলাম। এরপর ক্লাসগুলো শেষ করে চলে আসলাম বাড়িতে। এইভাবেই দিন কাটতে থাকে। আর রুবির অবহেলা প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা কতটা কষ্টের তা যদি রুবি জানতো, তাহলে আমাকে এইভাবে অবহেলা করতো না। বসে আছি নিজের রুমে, তখন রুবি আসলো আমার রুমে। আজ সন্ধ্যায় আমার এক বান্ধবীর জন্মদিনের পার্টি আছে, আমার সাথে তুইও যাইবি। তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিস, যদি দেরি করিস তাহলে তোর কপালে খারাপই আছে। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। এরপর সন্ধ্যায় রেডি হয়ে গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম। আজকেও খুব সুন্দর লাগছে, কিন্তু এই সৌন্দর্য আর দেখা হলো না। তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। জানি আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখলে আবার গালি দিবে। কি হয়েছে, গাড়ি চালাচ্ছ না কেন? এই তো চালাইতেছি। আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে কোথায় যেতে হবে? চলতে থাক, আমি বলতেছি কোথায় যেতে হবে। এরপর রুবির কথা মতো গাড়ি নিয়ে চলে গেলাম। চলে আসলাম রুবির বান্ধবীর বাসায়। ভেতরে গিয়ে এক জায়গায় বসে থাকবি, ওখানকার কেউ জানে না তুই আমার স্বামী, আর আর জানতেও যাতে না পারে, বুঝতে পারলি? আমি মাথা নাড়লাম। ভেতরে চলে গেলাম। গিয়ে রুবি ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আমি একটা সিটে বসে ওকে দেখছি। এক পর্যায়ে জন্মদিনের কেক কাটা হলো। জন্মদিনের পার্টি বলে কথা, সেখানে দেখলাম রুবির বান্ধবী সবাই মিলে ড্রিঙ্কস করছে। কিন্তু এ কি, রুবি তো এসব খায় না। আমি দেখলাম রুবিও ড্রিঙ্কস করছে। যাকগে, যা করার করুক, আমার কি। আমি আনমনে বসে আছি। বসে থাকতে থাকতে এক পর্যায়ে চোখ গেল রুবির দিকে। দেখছি রুবির সাথে একটা ছেলে ঢলাঢলি করছে। তা দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেল। রুবি প্রচুর ড্রিঙ্কস করায় কিছু বুঝতে পারছে না। ছেলেটা দেখছি রুবির সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। তাই আর এসব না দেখতে পেয়ে চলে গেলাম ওর কাছে। গিয়ে সোজায় রুবির গালে একটা থাপ্পড়। শালা, আমার বউয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাস! মারতে মারতে প্রায় ছেলেটিকে আধমরা করে ফেলি। তখনই রুবির বান্ধবী, যার আজ জন্মদিন, এসে আমাকে আটকায়। বলে, ভাইয়া সরি, আমার ভাই এই রকম কাজ করবে আমি তা জানতাম না, ভাইয়া ক্ষমা করে দিন। এরপর ছেলেটির মুখ টিপে ধরে বলতে লাগলাম, তোর ভাগ্য ভালো, তোকে ছেড়ে দিলাম। আর শুনে রাখ, রুবি আমার, শুধুই আমার। ওর দিকে যে চোখ তুলে তাকাবে আমি ওর চোখ উপড়ে ফেলবো। মাইন্ড ইট।
রুবি কিছু বলছে না, হয়তো বেশি ড্রিঙ্কস করার কারণে এইরকম হচ্ছে। তাই আমি রুবিকে কোলে তুলে নিয়ে নিচে চলে আসলাম, আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর গাড়ি করে রুবিকে নিয়ে আসলাম, গাড়ি থেকে রুবিকে নামিয়ে ওর রুমে নিয়ে আসলাম। এরপর তাকে খাটে শুইয়ে দিলাম। রুবি আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। এই কি করছেন, কি ছাড়েন আমাকে। তোমাকে আজকে ছাড়ছি না। মানে কি বলতে চান আপনি? দেখেন আমাকে, বলতে পারলাম না। হ্যাঁ আচ্ছা, দেখেন আমাকে, বলতে পারলাম না। রুবি আমার আর ওর ঠোঁট এক করে নিল। আমি কিছু করতে পারছি না, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমি জানি রুবি এইসব কিছু নেশার ঘোরেই করছে। আমার এরকম করা ঠিক হবে না, তাই নিজেকে ছাড়াতে চাইলাম, কিন্তু পারছি না। রুবি আমাকে এখনো খুব জোরে জড়িয়ে ধরে আছে। আমিও ধীরে ধীরে দুর্বল হতে লাগলাম। আমিও রুবির ডাকে সাড়া দিলাম। রুবি আমার বউ, ওর ওপর আমার অধিকার আছে, আর যা হবার পরে দেখা যাবে। ধীরে ধীরে দুইজন তলিয়ে গেলাম ভালোবাসার গভীর সাগরে। সকালবেলা আমার ঘুম ভেঙে যায়। রুবি এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। আমি নিজেকে ছাড়িয়ে রুবির কপালে একটা চুমু দিলাম। আমার স্পর্শে রুবির ঘুম ভেঙে যায় এবং আমাকে দেখে চমকে ওঠে। তুই এখানে কি করিস? আমার পরনের কাপড় কোথায়? এরপর তো সব কিছু আপনারা জানেন কি হলো আমার সাথে, আর না জানলে প্রথম পর্বে দেয়া আছে, গিয়ে জেনে আসুন। আর বলতে পারলাম না, আর বলতে পারলাম না। হাতে অনেক ব্যথা, 10 টাকা দেন তো মলম কিনবো, টাকা নাই। এরপর আমার সাথে রুবি কি করলো, আমি কেন বাসা ছেড়ে চলে আসলাম, সবকিছু আঙ্কেল আন্টি রিমি সবাইকে বললাম। আমি তাদের দিকে তাকাতেই বুঝতে পারলাম তারা মন খারাপ করে বসে আছে। তারপর রিমি বলল, তুমি রুবিকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমায় বিয়ে করব। এ হয় না রিমি। রুবি আমাকে যতই অবহেলা করুক না কেন, আমি তাকে এখনো আগের মতোই ভালোবাসি। আমি তার জায়গা কাউকে দিতে পারবো না। তুমি এরকম করলে আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাব দূরে কোথাও। আর বলবো না, তাও তুমি চলে যেও না। আমার এইরকম পরিস্থিতি দেখে আঙ্কেল আন্টি কিছু বলতে পারলো না। তা বাদে আমি বিবাহিত, তারা যেন শুনে তাদের মেয়েকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে চাবে না। যার ঘর সংসার স্ত্রী আছে, তার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যেতে দিবেন না। আমি এরপর ওদের বাসা থেকে চলে আসলাম, আর যাইনি ওদের বাসায়। এভাবেই দেখতে দেখতে 5 বছর চলে গেল। এখন আমার পড়ালেখা শেষ, এখনও আঙ্কেলের অফিসেই চাকরি করি। অনেক ভালো ভালো কোম্পানি থেকে চাকরির অফারও এসেছিল, কিন্তু না করে দিয়েছি। কারণ এই শহরে প্রথম আসি তখন এই আঙ্কেলই অফিসে চাকরি দিয়েছিল। কেন জানি একটা মায়ার সৃষ্টি হয়ে গেল, চাইলেও আর যেতে পারিনি। তবে এই অফিসে এখন অনেক বড় পদে আছি আমি। সেদিনের পর থেকে রিমি আর কখনো ভালোবাসার কথা বলে না। আগের থেকে রিমির সাথে আমার আরও ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তবে সেটা বন্ধুত্বের। রিমি পড়াশোনা শেষ করায় সেও এখন আমার এই অফিসেই কাজ করে, এমডির পদে। তার বাবার পরিবর্তে সেই এই অফিসের এমডি। আমরা প্রতিদিন একসাথে করেই অফিসে যাই। আজ আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তা, কোনো চাপ নেই, আর কোনো অবহেলা নেই। আর কোনো অবহেলা নেই, কারো অপমান আর কেউ ডাকে না ছোট লোক বলে, কারো হাতে থাপ্পড় খেতে হয় না। তবে এই কয়েক বছরে আমার অনেকবার রুবির কথা মনে পড়ে। এমন কোনো রাত নেই যে আমার রুবির কথা মনে পড়েনি। তবে নিজেকে এখন মানিয়ে নিতে শিখেছি। এমনভাবে আমার দিন যেতে লাগলো। একদিন আঙ্কেল অফিসের সবাইকে এক জায়গায় করালেন আর বলতে লাগলেন, এবার আমরা একটা বড় ধরনের প্রজেক্ট পেয়েছি, প্রায় 2 কোটি টাকার। তাই এই কাজটা আমি আরিফকে দিতে চাই। আরিফ, তুমি কালকে বেরিয়ে পড়ো। প্রজেক্টের কাজটা ঢাকায়। ঢাকার কথাটা শুনেই আমার মাথা ধরে গেল। আমি বলতেও পারছি না যে এই কাজটা আমি করতে পারবো না, এত বড় প্রজেক্ট যে। তাই কিছু বললাম না। বাসায় এসে শুনলাম রিমিও যাচ্ছে আমার সাথে এই প্রজেক্টের কাজে। আঙ্কেল বলল, তোমাকে ওখানে থাকার কোনো চিন্তা করতে হবে না। রিমির ফুপুর বাড়ি ওখানে, ওখানে তোমরা থাকবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত সকালে বের হব। তাই রাতে সব কিছু গুছিয়ে নিলাম, এবার ঘুমিয়ে গেলাম। সকালে রিমি আর আমি রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। রেল স্টেশনে গিয়ে টিকিট কাটলাম, সিলেট টু ঢাকা। কখনো ভাবতে পারিনি যে আবার ফিরবো ঢাকাতে। ভেবে নিয়েছিলাম কখনো আর যাব না, কিন্তু কি করার, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। রুবি হয়তো আজ নতুন সংসার করছে, আমার কথা ভুলেই গেছে। এবার রিমি আর আমি ট্রেনে উঠলাম, গিয়ে বসে পড়লাম নিজের সিটে। ট্রেন চলছে আপন গতিতে। ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালই করলাম না। প্রাণের শহর ঢাকা শহর। আজ 5 বছর পর আসলাম। 5টা বছর কেটে গেল, আজ আবারও ঢাকা ফিরেছি। সব কিছু অচেনা মনে হচ্ছে।
দেরি না করে সোজা রওনা দিলাম রিমির ফুপুর বাসায়। আমাকে দেখে চিনতে পারেনি, আর চিনবে বা কি করে আমার পাশে রিমি দিকে তাকিয়ে। দৌড়ে চলে আসলো রিমির কাছে, রিমিকে ধরে বলল,